চাইলে একদিনে শেষ করে দিতে পারতাম, আসলে পদ প্রকরণ পার্ট 2 একদিনে শেষ করে তেমন কিছু বুঝতে পারবা না, কারণ ইংরেজিতে কিন্তু পদ প্রকরণ পড়ার অনেকগুলো ক্লাস পাওয়া যায়, নাউনের উপর ক্লাস, তেমনি এখানে পদ প্রকরণের উপর আমরা পার্ট অন শিখবো, অর্থাৎ নাউন দেখি সর্বনাম কত দূর যেতে পারি। আচ্ছা দেখো, এখানে যারা অনলাইনে যুক্ত আছেন, আমাদের টপিকটার নাম হলো পদ প্রকরণ পার্ট অন। ওকে, তা পদ প্রকরণ পার্ট অনের ভিতরে দেখেন পরীক্ষা আসতে পারে পদ কত প্রকার। ঠিক আছে, পদ হলো বর্তমানে 8 প্রকার। কত প্রকার? দেখেন, পদ প্রধানত 2 প্রকার। এটা হলো পুরাতন বোর্ড বই লেখা আছে। একটা হলো অব্যয় আর একটা সব্যয়, ঠিক না? একটা হলো সব্যয় আর একটা কি, আর একটা হলো অব্যয়। এটা হলো পুরাতন বোর্ড বই ছিল, পদ প্রধানত 2 প্রকার। আবার লেখা ছিল পদ মোট 5 প্রকার। এটা পুরাতন বোর্ড বইয়ে ছিল, কিন্তু আধুনিক ব্যাকরণে পদ কত প্রকার? পদ 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার। মনে থাকে তো? বর্তমানে আধুনিক ব্যাকরণে পদ কত প্রকার? 8 প্রকার, 8 প্রকার, 8 প্রকার। ওকে, তাহলে যদি পরীক্ষা আসে পদ প্রধানত কত প্রকার, প্রধানত কথাটা থাকলে উত্তর ঠিক দেবে কত? 2 প্রকার ঠিক দেবা। যদি বলে পদ মোট কয় প্রকার, মোট কথাটা থাকলে 5-এ মারিয়ে দিয়ে আসবা, মনে করবা পুরাতন বোর্ড বই দিছে। আর যদি বলে 8 প্রকার, অপশন যদি 8 থাকে, পদ কত প্রকার যদি লেখা থাকে, পদ বর্তমানে কত প্রকার? 8 প্রকার। পদ বর্তমানে কত প্রকার? 8 প্রকার। ওকে, তা সেই 8 প্রকার কি কি একটু দেখো, লেকচার শীট সবাই সামনে আছে। প্রথমেই দেখো বিশেষ্য পদ, এটা একটু বিস্তারিত আমাদের পড়তে হবে। বিশেষ্য পদ আমরা জানি কোনো কিছু নামকে কি বলে? নাউন বলে। কোনো কিছু নামকে নাউন, নাউনকে ইংরেজিতে বলে নাউন, বাংলায় বলে বিশেষ্য পদ। এবার পরীক্ষায় দেখো, কিছুদিন আগে একটা পরীক্ষা আসছিল যে বিশেষ্য পদ কত প্রকার। তবে এই পদ প্রকরণ থেকে কখনো কোনো লিখিত পরীক্ষায় প্রশ্ন আসবে না। যারা লিখিত পরীক্ষা দেন, ওই বিভিন্ন 10 থেকে 20তম গ্রেডে যদি কেউ লিখিত পরীক্ষা দাও কোনো চাকরি পরীক্ষা, তারা মনে রাখবেন এখান থেকে লিখিত পরীক্ষায় প্রশ্ন আসবে না। তবে আসবে কি প্রিলি এমসিকিউ পরীক্ষার জন্য আসবে। তাহলে লেখো বিশেষ্য পদ কত প্রকার? বিশেষ্য পদ কত প্রকার? 6 প্রকার। বিশেষ্য পদ কত প্রকার? 6 প্রকার। 1 নাম্বার, বিশেষ্য পদ কত প্রকার? 6 প্রকার। বোঝার চেষ্টা করেন। 1 নম্বর হলো সংজ্ঞা অথবা কি, সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য। সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য। এরপর দেখো 2 নম্বর হলো জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য। এরপরে দেখো সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক বিশেষ্য। ওকে, এখন দেখো সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য, এটা ইংরেজিতে বলে প্রপার নাউন। প্রপার নাউন। জাতিবাচক বিশেষ্য, এটাকে ইংরেজিতে কি বলে? কমন নাউন। আর সমষ্টি এর ইংরেজি হলো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন। ওকে, ভিডিও আচ্ছা, সাউন্ড ক্লিয়ার কিনা? একজনে কয় স্যার ভিডিও সাউন্ড কিছুই নাই, কে বলে? সবই তো আছে। একটু খেয়াল করো, সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য, আর একটা আছে জাতিবাচক বিশেষ্য, একটা সমষ্টিবাচক বিশেষ্য। কেমনে চিনবা খেয়াল রাখো, বোর্ডের দিকে তাকাও। প্রপার নাউন সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য একটা, কি বুঝাবে? একটি, একটি, একটি বুঝাবে। একটি বুঝাবে মানে এক বচন। জাতিবাচক মানে অনেকগুলা বোঝাবে, অনেকগুলা মানে বহু বচন। এটা কি? বহু বচন, এই বহু বচন। আর সংজ্ঞা বা নামবাচক কি? এটা হলো এক বচন। এটা কি মনে রাখবা? এটা হলো এক বচন, এটা বহু বচন। আর সমষ্টিবাচক বিষয় হলো কিছু বুঝাবে, কিছু সংখ্যক। এটা হলো কিছু। তো দেখো, সংজ্ঞা বা নামবাচক বিষয় এটা হলো এক বচন, জাতিবাচক বিষয় হলো বহু বচন,
এটা হলো সমষ্টিবাচক বিশেষ্য, মানে কিছু বুঝাবে। আমি যদি বলি জায়েদ খান, কি বললাম? জায়েদ খান, এটা কোন বাচক বিশেষ্য বলতে পারেন? এটা সংজ্ঞা বা নামবাচক, জাতিবাচক নাকি সমষ্টিবাচক? জায়েদ খান কোনটা হবে দ্রুত বলেন। যারা অনলাইনে আছেন, জায়েদ খান কোন বাচক বিশেষ্য? যারা অনলাইনে আছেন দ্রুত বলেন। কেউ পারেন? জায়েদ খান কি এক বচন না বহু বচন? জায়েদ খান বলতে কি অনেকগুলা জায়েদ খান বুঝাইছে? না। জায়েদ খান কি একজন না অনেকজন বুঝাইছে? একজন বুঝাইছে। তার এটা হলো এক বচন, তাই এটা হবে সংজ্ঞা বা নামবাচক বিষয়। কি হবে? অর্থাৎ শুধু জায়েদ খান না, পৃথিবীর যে কোনো একটা মানুষের নাম যদি আসে পরীক্ষা, সেটা কি এক বচন। এবার দেখো, কিন্তু জায়েদ খান যদি বিয়ে করে, বিয়ে করার পর কি হবে? তার একটা পরিবার গঠন হবে। কি হবে? পরিবার। এন্ড পরিবার পরিবার গঠন করতে কি পৃথিবীর সব মানুষ লাগে? লাগে না। পরিবার হলো সমষ্টিবাচক বিষয়। কি হবে? কিছু সংখ্যক মানুষ মিলে একটা পরিবার হয়। এখন জায়েদ খান একটা মানুষ, সে কি? তাহলে মানুষ কি বাচক বিশেষ্য? মানুষ হলো জাতিবাচক বিশেষ্য, কারণ মানুষ জাতি বলতে পৃথিবীর সব জাতি কি বোঝায়? বহু বচন। সুতরাং মানুষ হলো জাতিবাচক বিশেষ্য। তাহলে দেখো, জায়েদ খান কি সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য? কারণ একটা, একজন। পরিবার এর ভিতরে অনেকজন আছে, কিছু আছে, তার মানে কালেকটিভ নাউন। মানুষ এর ভিতরে সবাই আছে, পৃথিবীর বহু বচন একেবারে, এটা হবে জাতিবাচক বিশেষ্য। ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো, আমি যদি বলি পঞ্চায়েত, পঞ্চায়েত কি? পঞ্চায়েত যারা সালিশি করে, এটা প্রপার নাউন হবে? হবে না, কারণ এটা তো আর এক বচন না, এটা সমষ্টিবাচক হবে। কেন? পঞ্চায়েত বলতে কিছু সংখ্যক মানুষ কি করে? সালিশি করে। সব মানুষ তো আর লাগে না পৃথিবীর, কিছু সংখ্যক লাগে। সুতরাং এই পঞ্চায়েত হলো সমষ্টিবাচক বিশেষ্য। ওকে। আমি যদি বলি যদি বলি গরু, গরু কি বাচক বিশেষ্য বলতে পারেন? গরু বলতে পৃথিবীর সব গরুকেই বুঝাইছে, এটা কি জাতিবাচক বিশেষ্য। সব বা সবাইকে যদি বুঝায় তাহলে সেটা জাতিবাচক। মানে একটা গরুর নাম যদি বুঝায়, মহেশ একটা গরুর নাম, তাহলে কি হবে? মহেশ একটা গরুর নাম, তাহলে মহেশ হবে কি প্রপার নাউন। ঠিক আছে। কিছু গরু যদি থাকে একসাথে, তাকে আমরা বলি কি পাল। রাখাল গরুর পাল নিয়ে যায়, পাল যদি বলি, তাহলে সেটা হবে সমষ্টিবাচক বিশেষ্য। কি হবে? সমষ্টিবাচক। ক্লিয়ার? লিখছেন? আচ্ছা, মনে থাকবে তো এরকম। আচ্ছা, আমি যদি বলি নদী কোন বাচক বিশেষ্য? নদী, নদী কিন্তু জাতিবাচক, কারণ পৃথিবীর সব নদী কি বোঝায়? And একটা নদীর নাম যদি পরীক্ষা আসে, যেমন যমুনা, যমুনা তো একটা নদীর নাম, সুতরাং যমুনা হবে কি প্রপার নাউন। ক্লিয়ার? যমুনা হবে কি প্রপার নাউন। আমি যদি বলি পাখি, পাখি কি? পাখি কিন্তু পৃথিবীর সব পাখি কি বোঝায়? যদি একটা পাখির নাম টিয়া, ময়না, বুলবুলি, তাহলে কি হবে? সংজ্ঞা বা নামবাচক। যদি বলি এক ঝাঁক বলাকা, যদি বলি ঝাঁক, তাহলে কি? কারণ ঝাঁক বলতে কিছু বোঝায়। ওকে। তাহলে এই জিনিসগুলাই মানে আসলে পরীক্ষা আসবে। আবার বলে দিচ্ছি, যদি একটা বুঝায়, একটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে প্রাণী, একটা যদি বুঝায়, তাহলে সেটা সংজ্ঞা একটা পাহাড়ের নাম হতে পারে, একটা নদীর নাম হতে পারে, একটা সাগরের নাম হতে পারে, তাই না? এরকম যদি বলি ঢাকা, ঢাকা কি একটা স্থানের নাম? ঢাকা একটাই শহর পৃথিবীতে, সুতরাং ঢাকা কি হবে? সংজ্ঞা বা নামবাচক বিশ্ব। লন্ডন, এটাও সংজ্ঞা বা নামবাচক বিশ্ব। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো, এগুলা তিনটাই সহজ। যদি আমরা বলি বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য, আর একটা কি বস্তুবাচক বা, এগুলো লেকচার শিটে সব আছে, দ্রব্যবাচক বিশেষ্য, বস্তুবাচক বা কি বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য। এটা আবার কি বস্তুবাচক? বস্তু মানে কি মানে ইংরেজিতে এটা কি বলে? ম্যাটেরিয়াল নাউন। ইংরেজিতে কি বলে? ইংরেজিতে এটাকে বলে ম্যাটেরিয়াল নাউন। তো ম্যাটেরিয়াল নাউনটা কি? অর্থাৎ এটা হলো প্রাণহীন বস্তু, যেটি নিজে চলাফেরা করতে পারে না। তো এটা চেনার উপায় কি?
প্রাণহীন বস্তু, এটা হলো প্রাণহীন বস্তু। অর্থাৎ পৃথিবীতে যত প্রাণহীন বস্তু আছে সবই কি বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য। যেমন দেখো, এটা নিজে চলাফেরা করতেও পারবে না, প্রাণ নাই কোনো, চেয়ার টেবিল খাতা কলম এগুলো সবই হলো বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য। তারপর দেখো অ্যাসিড, অ্যাসিড এটাও একটা বস্তু, অ্যাসিড। দুধ এটাও একটা বস্তু। চিনি, পানি, লবণ, স্বর্ণ এগুলো সব কি রূপা, রূপা। এরপর দেখো চেয়ার টেবিল খাট আলমারি ঘড়ি এগুলো সবই কি বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য। ঠিক আছে, অর্থাৎ যেটার কোনো প্রাণ নাই ওটাই বস্তুবাচক। কলম, এটার কোনো প্রাণ নাই, নিজে চলাফেরা করতে পারে, সুতরাং প্রাণটা কি, এই কলমটা হলো বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য। তাই বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য চেনার উপায় হলো পরীক্ষা অপশন 4টার ভিতর যেটা দেখবেন কোনো প্রাণ নাই বা নিজে চলাফেরা করতে পারে না ওটাই হলো বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য। এরপরে দেখো পরীক্ষা আসে ভাববাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য। তার ভাববাচক বিশেষ্যটা কি দেখবা, এটা চেনার উপায় হলো ক্রিয়ার শেষে, ক্রিয়া বা ভার্বের শেষে, ক্রিয়া বা ভার্বের শেষে কি থাকবে, ক্রিয়া বা ভার্বের শেষে অন থাকে, অন অথবা স্বরে আ থাকে। কি লিখবা, ক্রিয়া বা ভার্বের শেষে অন অথবা আ থাকে। তাহলে ক্রিয়া বা ভার্বের শেষে কি থাকবে, অন অথবা আ থাকবে। যেমন দেখো দর্শন, দর্শন এটা উচ্চারণ করতে অন আসে, দর্শন। শয়ন, গমন, ভোজন, খাওন। আবার দেখো দেখা, এই যে দেখো শেষে আ আছে। শোনা, প্রত্যেকটা কিন্তু ভার্ব, ভার্বের শেষে আ থাকে। আমি বলছি ক্রিয়া অথবা ভার্ব যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায়, তোর আমার বুদ্ধি কি অন অথবা আ থাকবে। তা দেখা শোনা, এরপর কি পড়া, এরপর কি বলা। ক্লিয়ার, এগুলোকে বলা হয় কি তোর আমি বুদ্ধি হলো, এগুলো হলো ভাববাচক বিশেষ্য। ক্লিয়ার, তাহলে ক্রিয়া বা ভার্বের শেষে অন অথবা আ যদি থাকে তাহলে সেগুলো হবে ভাববাচক বিশেষ্য। ক্লিয়ার, অ্যান্সার অন তো ধর্ষণেও তো অন আছে, আছে না, এটা হবে, হবে না। ওকে, তাহলে ভাববাচক বিশেষ্য গেল। এবার দেখো 6 নম্বরে কি গুণবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য। তাই গুণবাচক বিশেষ্য এটা ইংরেজিতে কি বলে, অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে গুণবাচক বিশেষ্যটাকে কি বলে, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি, যে নাউনটাকে ধরা ছোঁয়া যাবে না, চোখ দিয়ে দেখা যাবে না, আপনার চোখ থাকবে কিন্তু চোখ দিয়ে কোনো কিছু আপনি দেখতে পারবেন না, সেটা যাকে টাচ করা যাবে না। এক হলো চোখ দিয়ে দেখা যাবে না, 2 নাম্বার হলো তাকে টাচ করা যাবে না, এটার নামই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য। যেমন দেখো শৈশব, শৈশব ঠিক আছে, কৈশোর, মাতৃত্ব পিতৃত্ব। এরপর দেখো দারিদ্র, যৌবন, বার্ধক্য, ঠিক আছে, তিক্ততা, তারপর কি ভালোবাসা, ঠিক আছে না, দুঃখ, সুখ। দেখো এই জিনিসগুলাকে বলা হয় গুণবাচক বিশেষ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটু দেখো এখানে আছে দারিদ্র, দারিদ্র চোখে, এখনো আমরা রাস্তাঘাটে দেখি যে মনে হয় যে ওই গরিব মানুষ দেখলেই মনে করি দারিদ্র, আসলে না। তুমি রাস্তার যত ফকির দেখো এরা সবাই বড়লোক, সবাই ফ্ল্যাট বাসায় থাকে, তো কি দারিদ্র? ওর দৈনিক ইনকাম জানো, কোনো কোনো এলাকার ভিক্ষুকের দৈনিক 10,000 টাকা ইনকাম আছে, 5,000 টাকা ইনকাম আছে, ও কি দারিদ্র? না। তুমি দেখবা বাজারে গেলে মাছ কাটে, গরিব মানুষে মাছ কাটে না, ওরা মাছ কাটে কেজিতে 20 টাকা করে নেয়, ওদের দৈনিক ইনকাম আসে 2,000 টাকা, অর্থাৎ মাসে ওদের 1,00,000 টাকা ইনকাম আছে, ও কি দারিদ্র? না। দারিদ্র কিন্তু চোখে দেখে না, কোন মানুষটার দারিদ্র সীমা নিচে বাস করে এটা কখনো চোখে দেখা যায় না।
এবার দেখো যৌবন, যৌবনও কিন্তু চোখে দেয়। অনেকে মনে করে ওই বুড়ি বেটা ওটার মনে হয় যৌবন নাই, আবার ইয়ং দেখে এটা মনে করে এটার মধ্যে মনে হয় যৌবন আছে বা না, এরকম না। এই যৌবন ল্যাবে টেস্ট করতে হইব, তারপর দেখতে হবে যৌবন আছে কিনা, ঠিক না? যৌবন দেখা গেল যে যে ভালো পুরুষ দেখতে ভালো দেখায়, অনেক মেয়েরে দেখতে স্মার্ট দেখায়, কিন্তু তার যৌবন নাই। এই জন্য যৌবন কিন্তু চোখে দেখা যায় না। তেমনি বার্ধক্য, বার্ধক্য কিন্তু বুড়ো হইলে যে তার যৌবন থাকবে না তা কিন্তু না। বার্ধক্যকে সবসময় বয়সে ফ্রেমে বাঁধা যায় না, তাই না? বার্ধক্য মানে বুড়েরা দেখো 90 বছর বয়সে বিয়ে করতে চায়, তার মানে মানে একটু বয়স হলে যে সে বার্ধক্য, এরকম না। এবার দেখো তিক্ততা, এবার মাতৃত্ব, শৈশব, ভালোবাসা, সুখ দুঃখ, এগুলো সবই হলো গুণবাচক, এগুলো চোখে দেখা যায় না। ভালোবাসা দেখো, এগুলো চোখে দেখা যায় না। কয় আমি তোমাকে ভালোবাসি, কয় কসু, কেমনি ভালোবাসো, এত চিনা দেখা যায় না তো, এগুলা দেখা যাবে না। বাতাস, এগুলা কোনো দেখা যায় না। ক্লিয়ার? অর্থাৎ যেটা চোখে দেখা যাবে না, ধরা ছোঁয়া যাবে এটা। তাহলে আমরা বিশিষ্য পদ, ক্লিয়ার? বিশিষ্য। এরপরে কি শিখবো দেখো, সর্বনাম। কি লিখবা? সর্বনাম। সর্বনামকে ইংরেজিতে কি বলে? প্রোনাউন। প্রোনাউনকে ইংরেজিতে কি বলে? প্রোনাউনকে ইংরেজিতে বলে সর্বনাম। প্রোনাউনকে ইংরেজিতে কি বলে? সর্বনাম। এখন নাউনের একটা পরীক্ষা আসে যে নামের পরিবর্তে বসে যে নাম তাকেই বলে কি? সর্বনাম। অর্থাৎ নামের পরিবর্তে বসে যে নাম তাকেই বলে সর্বনাম। অথবা নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে কি বলে? সর্বনাম। এগুলো সব শিটে আছে। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে কি বসে? তাকে বলে প্রোনাউন বা সর্বনাম। ঠিক আছে না? না আমি, তুমি, সে, এগুলা। আমি একটা মানুষ, আমার পরিবর্তে কি বসে? আই। আমার, এটাও তো একটা সর্বনাম। তো যাই হোক, একদম নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা বসে সেটাই সর্বনাম। বাংলায় সর্বনাম 9 প্রকার। পুরাতন বোর্ড বইয়ে 10 প্রকার ছিল, এখন বর্তমানে সর্বনাম কত প্রকার? বর্তমানে সর্বনাম হলো 9 প্রকার। কত? 9 প্রকার। এটা এইগুলা শিটে দেয়া আছে। এর ভিতর দেখো একটা আছে আত্মবাচক সর্বনাম। কি আছে? আত্মবাচক সর্বনাম, যেটা ইংরেজিতে বলে রিফ্লেক্সিভ প্রোনাউন। ইংরেজিতে কি বলে? রিফ্লেক্সিভ প্রোনাউন। মাই সেলফ, হিমসেলফ, দেমসেলফ, আওয়ার সেলফ। এটাকে বাংলায় বলে স্বয়ং, খোদ, নিজে। নিজেকে বোঝাবে, এটা হলো আত্মবাচক। স্বয়ং, পরীক্ষায় দিবে স্বয়ং প্রধানমন্ত্রী এসেছেন, তার মানে প্রধানমন্ত্রী নিজে এসেছেন। আবার খোদ প্রধানমন্ত্রী এ কথা বলেছেন, মানে প্রধানমন্ত্রী নিজে এ কথা বলেছেন। তাহলে এটা কি? যখন ক্লাস নি তখন খালি মানুষে ফোন দেয়। ওকে, তাহলে দেখেন, আত্মবাচক স্বয়ং, খোদ, নিজে। এবার দেখো অনির্দিষ্ট সর্বনাম। আর একটা কি আছে? অনির্দিষ্ট সর্বনাম। আর একটা কি আছে? অনির্দিষ্ট সর্বনাম। অনির্দিষ্ট সর্বনাম কোনটা? যেটা নির্দিষ্ট না। অনির্দিষ্ট কোনটা? যেটা নির্দিষ্ট না, সেটাই কি? অনির্দিষ্ট। তার অনির্দিষ্ট সর্বনাম কোনটা? যেটা নির্দিষ্ট করে বুঝাবে না। যেমন চলো কোথাও ঘুরে আসি। চলো কোথাও ঘুরে আসি। এখানে অনির্দিষ্ট সর্বনাম কোনটা বলেন তো আপনারা? এখানে অনির্দিষ্ট সর্বনাম কোনটা? আমি বললাম চলো কোথাও ঘুরে আসি, কোনটা হবে? চলো কোথাও ঘুরে আসি। উত্তরটা কি হবে? অনলাইনে যারা আছেন বলেন না কেন? চলো কোথাও ঘুরে আসি। গুড, কেউই পারেন না। চলো কোথাও ঘুরে আসি। এখন অনির্দিষ্ট সর্বনাম কোনটা? কোথাও। কোনটা? কোথাও। প্লেসের নাম তো বলি না। আবার যদি বলি চলো বেবি কিছু খাই। চলো বেবি কিছু, চলো বেবি কিছু খাই, কিছু খাই। এখানে অনির্দিষ্ট সর্বনাম কোনটা? আমি বললাম চলো বেবি কিছু খাই, এখানে অনির্দিষ্ট সর্বনাম কোনটা? কিছু। গুড, এটা হবে কিছু। কারণ এখানে তো নির্দিষ্ট করে বলি নাই, এখানে কোথাও যে যাবো কিছুই তো বলি নাই। এগুলোকে বলে অনির্দিষ্ট সর্বনাম। এগুলো কি বলে? অনির্দিষ্ট সর্বনাম। যদি বলি কে কে যাবে আমার সাথে, এখানে কে কে হলো অনির্দিষ্ট
সর্বনাম, এগুলো শীটে সব আছে। এবার দেখো পারস্পরিক বা ব্যতিহারিক সর্বনাম। পারস্পরিক অথবা কি ব্যতিহারিক পারস্পরিক বা ব্যতিহারিক কি সর্বনাম। পারস্পরিক বা ব্যতিহারিক সর্বনাম মানে পারস্পরিক মানে উভয়কে বুঝাবে, উভয়কে বুঝাবে। এটাকে ইংরেজিতে বলে রিসিপ্রোকাল প্রোনাউন। যেমন পরস্পর, আপনা আপনি, আপনা আপনি, আপনা আপনি, নিজেরা নিজেরা, নিজেরা নিজেরা। পরীক্ষা আসবে কি ওরা পরস্পর বন্ধু, এবাকে পরস্পর কোন পদ? ব্যতিহারিক সর্বনাম। আপনা আপনি ঝামেলাটি মিটিয়ে ফেলুন, আপনা আপনি কোন পদ? সর্বনাম মানে পারস্পরিক বা ব্যতিহারিক সর্বনাম। নিজেরা নিজেরা ঝামেলাটা মিটিয়ে ফেলুন, নিজেরা নিজেরা কোন পদ? পারস্পরিক বা ব্যতিহারিক সর্বনাম। ক্লিয়ার? এই যে বাকিগুলো তোমরা এক নজর দেখে নিবা, এর বাইরে থেকে তেমন একটা আসে না, কঠিনগুলো বুঝাই দিলাম। এরপরে আমরা শিখবো কি বিশেষণ। কি শিখবো? বিশেষণ কি লেখা আছে? নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বুঝাবে। নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ যদি বুঝায় তাহলে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে, তাই না? নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ছোটবেলা থেকেই জানি। এবার দেখো বিশেষণের শ্রেণী বিভাগ। বিশেষণের শ্রেণী বিভাগ, প্রথমে পরীক্ষা আসে রূপবাচক বা বর্ণবাচক বিশেষণ। রূপ বা বর্ণবাচক বিশেষণ, এগুলো দেখো সব শীটে আছে। রূপবাচক বা বর্ণবাচক বিশেষণ, আমরা জানি নাউনের পূর্বে সবসময় কি বসে? অ্যাডজেক্টিভ বসে। নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। পরীক্ষা আসবে নিচের কোনটি রূপবাচক বা বর্ণবাচক বিশেষণের উদাহরণ? শুধু কি বুঝাবে জানেন? নাউনের কালার বুঝাবে, লেখা আছে শীটে। নাউনের কি বুঝাবে? রং বা কালার। মনে করো এই একটা নাউন, এই কুত্তা, এটা কি? কুত্তা হলো নাউন, কুত্তাটা কি নাউন। এখন নাউনের পূর্বে কি বুঝাবে? একটা অ্যাডজেক্টিভ বসাবে। কুত্তাটার কালার কি? লাল কুত্তা। এই লাল হলো অ্যাডজেক্টিভ, এই লালটা কি অ্যাডজেক্টিভ বা বিশেষণ। এটা কোন ধরনের বিশেষণ বা কোন ধরনের অ্যাডজেক্টিভ? এটাকে বলা হয় রূপবাচক বা বর্ণবাচক বিশেষণ। অর্থাৎ এই কুত্তাটার কালার বুঝাচ্ছে। যদি পরীক্ষা আসে কালো কুত্তা, কি আসলো? কালো কুত্তা। এ দেখো কালো, কালো এটা কি? কালো এটাও অ্যাডজেক্টিভ। এটা কোন ধরনের অ্যাডজেক্টিভ? এটা এই নাউনটার কালার বোঝাচ্ছে। হলুদ কুত্তা হতে পারে, পিঙ্ক কালার কুত্তা হতে পারে, যত কালার আছে সবই কি এইটা। এখন দেখো পরীক্ষা আসলো এরকম সবুজ মাঠ। দেখো মাঠ এটা নাউন, নাউনের পূর্বে একটা কালার দিছে সবুজ, এলো অ্যাডজেক্টিভ। কোন ধরনের অ্যাডজেক্টিভ? এটাকে বলে রূপবাচক বা বর্ণবাচক। এরকম নীল আকাশ, তাই না? নীল শাড়ি। অর্থাৎ এই পাশে একটা নাউন থাকবে। মনে করে তুমি কি খাবা? কলা খাবা, কলা। কলা কি? গোলাপি কলা। কোন কলা খাবা? গোলাপি, এটা কালার। কলা তো নাউন, নাউনের পূর্বে গোলাপি বসছে, গোলাপি এখন কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এটা কোন ধরনের অ্যাডজেক্টিভ? রূপবাচক বা বর্ণবাচক। ক্লিয়ার? যারা অনলাইনে আছেন ক্লিয়ার? এটা রূপবাচক বা বর্ণবাচক, ক্লিয়ার তো? রূপবাচক বা বর্ণবাচক, ক্লিয়ার? গুড। এরপর দেখো রূপবাচক হলো 2 নম্বরে কি? অবস্থাবাচক। অবস্থাবাচক বিশেষণ। অবস্থাবাচক বিশেষণটা কি? অর্থাৎ নাউনটি কোন অবস্থায় আছে সেটি নির্দেশ করে। নাউনটা কোন অবস্থায় আছে এটা চেনার উপায় কি? দেখো লেখা আছে নাউনটি কোন অবস্থায় আছে, নাউনটি কোন অবস্থায় আছে সেটি নির্দেশ করে। নাউনটি কোন অবস্থায় আছে সেটি নির্দেশ করে। যেমন এই দেখো কুত্তা হলো একটা নাউন, কুত্তার পূর্বে কি লিখলাম? ঘুমন্ত কুত্তা। কি লিখলাম? ঘুমন্ত কুত্তা নাউন। কুত্তার আগে কি বসলো? ঘুমন্ত। ঘুমন্ত কি? অ্যাডজেক্টিভ। এটা কোন ধরনের অ্যাডজেক্টিভ? অবস্থাবাচক। কেন?
কুত্তাটা কোন অবস্থায় আছে? ও ঘুমন্ত অবস্থায় আছে। সুতরাং এটা কি অবস্থাবাচক বিশেষ্য। এরপর আসতে পারে ঘুমন্ত শিশু, তারপর কি চলন্ত ট্রেন। চলন্ত ট্রেন, ট্রেনটা কি নাউন, নাউনের পূর্বে চলন্ত কি অ্যাডজেক্টিভ। কোন ধরনের অ্যাডজেক্টিভ? এটা হলো অবস্থাবাচক বিশেষণ, অর্থাৎ ট্রেনটা কোন অবস্থায় আছে? চলন্ত অবস্থায় আছে। এরকম খোরা পা, খোরা পা। আবার দেখো তাজা মাছ, তাজা মাছ, মাছ হলো নাউন, মাছটার অবস্থা কি? তাজা। আবার পচা মাছ, পচা মাছ, মাছটার অবস্থা কি? নাউন, মাছটার অবস্থা কি? পচা। এই যে দেখো আমরা যে মামা এই মাছটার অবস্থা কি? মাছটা কি পচা নাকি তাজা? এই যে খোরা পা, এগুলোকে বলা হয় অবস্থাবাচক বিশেষ্য। উড়ন্ত পাখি, উড়ন্ত পাখি, ক্লিয়ার? এগুলোকে বলে অবস্থাবাচক বিশেষ্য। এর সাথে একটু ভেজাল লাগে গুণবাচক বিশেষণ। কোথায় ভেজাল লাগে? গুণবাচক বিশেষণ, এটা একটু ভেজাল লাগে। গুণবাচক মানে কেমনে চিনবা? নাউনের পজিটিভ সাইড বুঝাবে। নাউনের কি? এটা চেনার উপায় নাউনের, নাউনের পজিটিভ, নাউনের পজিটিভ দিক বুঝাবে। নাউনের পজিটিভ দিক বুঝাবে। কি মনে রাখবা? এটা হলো নাউনের পজিটিভ দিক বুঝাবে। গুণবাচক বিশেষণ কি? নাউনের পজিটিভ দিক বুঝাবে। পজিটিভ কি দেখো, এই দেখো মেয়ে, মেয়ে একটা নাউন। আর মেয়েটা কি? মেয়েটা চালাক, এটা মেয়েটার একটা গুণ। মেয়েটা একটা চালাক, এটা কি? মেয়েটার, এটা একটা গুণ। কিন্তু হাবলু মেয়ে এটা হবে না, কারণ ওটা তার নেগেটিভ, ঠিক আছে, এটা বলা যাবে না। আবার ভালো মেয়ে, এটা মেয়েটার কোয়ালিটি, ঠিক আছে। ভেজালটা লাগে কোন জায়গায় জানেন? যেমন এই যে বাতাস, এখন দেখো ঠান্ডা, ঠান্ডা বাতাস, এই বাতাসটা কি নাউন। এখন এই ঠান্ডা তার এটা কি গুণ, এই অ্যাডজেক্টিভ, অর্থাৎ বাতাস। আবার আসতে পারে গরম বাতাস, গরম বাতাস, বাতাসটা কি নাউন। বাতাসটা কেন গরম, অর্থাৎ বায়ু। দেখেন গরম বায়ু, ঠান্ডা বায়ু, এটা মনে হতে পারে অবস্থা, এটা অবস্থা না। কেন? এটা বায়ুর একটা নিজস্ব কোয়ালিটি, সে কখনো গরম দিতে পারে, আবার কখনো কি সে উত্তপ্ত হতে পারে, উত্তপ্ত হতে কখনো ঠান্ডা হয়ে যেতে পারে। সুতরাং এগুলো হলো গুণবাচক বিশেষ্য। আরটা দেখো, যদি পরীক্ষা আসে গরম পানি, দেখো গরম, গরম পানি, পানি কখনো গরম হতে পারে। আবার দেখো ঠান্ডা পানি, এটা পানির নিজস্ব কি গুণ। পানি নাউন, 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 নাউন। গরম, গরম হলো অ্যাডজেক্টিভ। কোন ধরনের অ্যাডজেক্টিভ? এটা হলো গুণবাচক, অর্থাৎ পানি তার নিজস্ব গুণ হলো সে কখনো গরম, আবার কখনো কি ঠান্ডা, 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 ক্লিয়ার? তারপর এবার দেখো উপাদানবাচক বিশেষণ। এবার কি দেখবা? উপাদান, হ্যাঁ ভদ্র ছেলে, উপাদানবাচক বিশেষণ, উপাদানবাচক বিশেষণ। উপাদানবাচক বিশেষণ কি? উপাদান মানে কি ম্যাটেরিয়াল, অর্থাৎ নাউনটি কি দিয়ে তৈরি সেটি নির্দেশ করে। নাউনটা কি দিয়ে বানাইছে আর কি। লেখো নাউনটি কি দিয়ে তৈরি, নাউনটি কি দিয়ে তৈরি বা নাউনটি কি দিয়ে তৈরি সেটি নির্দেশ করে, সেটি নির্দেশ করে, অর্থাৎ নাউনটি কি দিয়ে তৈরি সেটি নির্দেশ করে। এক নম্বরে দেখো, যেমন রেশমি চাদর, কি বললাম? রেশমি, এই চাদর হলো নাউন, নাউনের পূর্বে এই রেশমটা কি অ্যাডজেক্টিভ হয়ে গেল, অর্থাৎ চাদরটা বানাইছে কি দিয়া? রেশম দিয়া, এটা হলো উপাদান। আবার দেখো পাথুরে মূর্তি, পাথুরে মূর্তি, মূর্তিটা কি নাউন, নাউনের পূর্বে পাথরের কি হয়ে গেল অ্যাডজেক্টিভ, কারণ নাউনের পূর্বে কি বসে অ্যাডজেক্টিভ। মূর্তিটা বানাইছে কি দিয়া? পাথর দিয়া। এরপর দেখো মেটে কলসি, মেটে, ময়কার মে টয়কাটে, মেটে ক ল দন, মেটে কলসি, কলসিটা হলো নাউন, নাউনটা কি দিয়ে বানাইছে? মাটি দিয়ে বানাইছে। কি দিয়ে বানাইছে? মাটি দিয়ে বানাইছে। হ্যাঁ কাছের ছুরি, হ্যাঁ ছুরিটা বানাইছে কি দিয়া? কাছ দিয়া। সোনার বালা, হ্যাঁ বালা কি দিয়ে? সোনা দিয়া। অর্থাৎ নাউনটা কি দিয়ে তৈরি সেটি নির্দেশ করে, সেটাকে বলে কি
লিখছেন? উপাদানবাচক বিশেষণ। ক্লিয়ার? আর একটা পুরাতন বোর্ড বই একটা আছে বিশেষণের বিশেষণ। পুরাতন বোর্ড বই কি আছে? পুরাতন বোর্ড বই একটা জিনিস আছে বিশেষণের বিশেষণ। বিশেষণের বিশেষণ, এটা পুরাতন বোর্ড বইয়ে। অর্থাৎ পাশাপাশি দুইটা অ্যাডজেক্টিভ থাকে। পাশাপাশি কি? দুইটা অ্যাডজেক্টিভ। যেমন দেখো, তুল তুলে, তুল তুলে নরম গাল। এখানে গালটা কি নাউন, এখানে নরম কি অ্যাডজেক্টিভ, তুলতুলেও কি অ্যাডজেক্টিভ। আসলে এটা ইংরেজিতে বলে এটা অ্যাডভার্ব, এটা বলে কি অ্যাডজেক্টিভ। কিন্তু এই পাশাপাশি দুইটা অ্যাডজেক্টিভ থাকলে এটাকে বলে বিশেষণের বিশেষণ। আবার দেখো, রকেট অতি দ্রুত চলে। রকেট অতি দ্রুত চলে। দেখো পাশাপাশি দুইটা অ্যাডজেক্টিভ থাকবে। এই অতি আর দ্রুত এটা ইংরেজিতে বলে অ্যাডভার্ব, আর এটাকে বলে কি অ্যাডজেক্টিভ। কিন্তু বাংলায় পাশাপাশি যদি কোনো বাক্যে পাশাপাশি দুইটা যদি অ্যাডজেক্টিভ দেখেন তাহলে এটাকে বলবে বিশেষণের বিশেষণ। ক্লিয়ার? এটাকে বলবে বিশেষণের পাশাপাশি দুইটা অ্যাডজেক্টিভ থাকবে, তাই না? ঠিক আছে, বিশেষণের বিশেষণ। এবার দেখো, বিশেষণের অতিশয়ন। এটা কি বিশেষণের অতিশয়ন। এই বিশেষণের অতিশয়নটা কি জানেন? অর্থাৎ একটার সাথে একটা তুলনা। বিশেষণের অতিশয়নটা কি? একটার সাথে একটা তুলনা। বিশেষণের অতিশয়নটা হলো, দেখো লেকচার শিটে দেয়া আছে, একটার সাথে একটা তুলনা। যেমন পদ্মার চেয়ে মেঘনা বড়, রহিমের চেয়ে করিম বড়। এগুলো একটার চেয়ে একটা তুলনা দেওয়া হয়। যদি একটার চেয়ে একটা যদি তুলনা দেয়, মেঘনা বাংলাদেশের মেঘনা যমুনার চেয়ে দীর্ঘতর নদী, যদি এরকম একটার সাথে আর একটা তুলনা দেয়, তুলনা দেওয়া মানে হলো বিশেষণের অতিশয়ন, আর কিছুই না। বিশেষণের অতিশয়ন কি? ডাইরেক্ট মনে রাখবা, বিশেষণের অতিশয়ন হলো একটার সাথে আর একটা তুলনা দেওয়া। কি দেওয়া? একটার সাথে একটার তুলনা দেওয়া। এটাই হলো বিশেষণের অতিশয়ন। ক্লিয়ার? কমলার চেয়ে পাতিলেবু ছোট, তাই না? গোলাপের চেয়ে কি পদ্ম ফুল ভালো। এরকম একটার সাথে একটা কি তুলনা করা হয়, সেটাকে বলে বিশেষণের অতিশয়ন। ওকে, আচ্ছা। একটা জিনিস দেখো, অনেক সময় বলে যে আহ, এই যে আর একটা আছে, আর ওটার কি বলে, অব্যয়। অব্যয় আছে যোজক। একটা কি আছে? যোজক। যোজকটাকে বর্তমানে বলে কি অব্যয়। আজকে পার্ট অন্ত, আর মনে করেন আপনাদের 10 মিনিট ক্লাস নিব, তাহলে শেষ হবে। এরপরে আমাদের জিকে ক্লাস করবা। আজকে আমাদের সোহেল স্যার অনেকদিন পর আসছে। সোহেল স্যার জিকে ক্লাস নিবে। সবাই এই বাংলা ক্লাসের পরে জিকে ক্লাসের জন্য রেডি হবে। ওকে, আজকে সবাই মিলে জিকে ক্লাস করবা। ধুমতার এক্কা। হ্যাঁ, চন্দ্র পৃথিবী অপেক্ষা ক্ষুদ্র। এই তো মনে করেন যে আলুর চেয়ে ডিমের দাম বেশি, এইরকম। এটা হলো বিশেষণের অতিশয়ন। আচ্ছা দেখো, যোজক আর পুরাতন বোর্ড বই বলতো অব্যয়, এখন এটাকে কি বলে? যোজক। যোজকটা দেখো কিভাবে আসবে। দেখো, 1 নম্বর আসে সাধারণ যোজক। 9-10 বোর্ড বইয়ে দেয়া আছে কি সাধারণ যোজক। এটা পুরাতন বোর্ড বইয়ে বলা হতো সংযোজক অব্যয়। কি বলা হতো? সংযোজক অব্যয়। এগুলা কি কি? ও এবং আরেকটা কি আর। এই তিনটা যোজক মনে রাখবা, ও এবং আর। এখন পরীক্ষা আসবে নিচের কোনটি সাধারণ যোজক। আপনি মনে রাখবেন সাধারণ যোজক আর সংযোজক অব্যয় সেম জিনিস। ও এবং আর, এই তিনটা মনে রাখবেন। ও দিয়া দিবে তুমি আর আমি ঘুরতে যাব। আবার কি এবং দিয়া তুমি এবং আমি ঘুরতে যাব। ও দিয়া তুমি ও আমি ঘুরতে যাব। আকাশ শুধু নীল আর নীল। এরকম যদি কোনো দুইটা শব্দ অথবা বাক্যের মধ্যে ও অথবা এবং অথবা আর থাকে, তাহলে সেটি হবে সাধারণ যোজক, সাধারণ যোজক, সাধারণ যোজক। ওকে,
এরপর 2 নম্বর দেখো বিকল্প যোজক, বয়স্কের বি ক লয় পল্প, বিকল্প যোজক। এই বিকল্প যোজকের আরেক নাম কি? দেখো এত ফোন দেয়, মানুষ কি গাঞ্জা খায়? ক্লাস নেওয়ার সময় খালি ফোন দেয়। বিকল্প যোজক এর আরেক নাম বিয়োজক অব্যয়। পুরাতন বোর্ড বই এটাকে কি বলতো? বিয়োজক অব্যয়। বিয়োজক অব্যয় মানে মাইনাস, বুঝতে পারতেছো, দুইটা থেকে একটা মাইনাস যাবে। যেমন অথবা, অথবা কিংবা, কিংবা বা, নতুবা, এগুলোকে বলে কি? বিয়োজক অব্যয়। বিয়োজক অব্যয় অথবা বিকল্প যোজক, অর্থাৎ একটার বিকল্পে আর একটা। তুমি লিখতে পারো আমি চা খাবো নতুবা কফি খাবো, কি? আমি তোমাকে বিয়ে করব অথবা তোমার বোনকে বিয়ে করব। ক্লিয়ার? এরকম অর্থাৎ অল্টারনেটিভ, অথবা কিংবা নতুবা, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এইগুলা দিয়ে যদি কোনো বাক্য অল্টারনেটিভ, একটা অল্টারনেটিভ যদি আর একটা হয়, লেখা বই আছে রহিম কিংবা করিম এজন্য দায়ী, তার মানে যে কোনো একজন দায়ী। অর্থাৎ দুইটা সাবজেক্ট থাকবে, একটা বাতিল হয়ে যাবে। ক্লিয়ার? এটাকে বলে বিকল্প যোজক বা বিয়োজক অব্যয়। 3 নাম্বার দেখো সাধারণ যোজক, বিকল্প যোজক। এরপরে আছে বিরোধ যোজক অথবা সংকোচক অব্যয়, বয়স্কে বি রয়কারো ধ, বিরোধ যোজক। এটা পুরাতন বোর্ড বইয়ে ছিল সংকোচক অব্যয়, সংকোচক অব্যয়। এই সংকোচক অব্যয় কি? দেখো 3টা পয়েন্ট মনে রাখো, কিন্তু, তবু, আর একটা কি? অথচ। এই 3টা পয়েন্ট মনে রাখো। 3টা হলো যোজক, কিন্তু, তবু, অথচ। এটা হলো, এটাকে বলে বিরোধ যোজক অথবা সংকোচক অব্যয়। এটা পজিটিভ নেগেটিভ উভয়ই হতে পারে, পজিটিভ নেগেটিভ উভয় হতে পারে। যেমন আমি বিয়েতে যাব কিন্তু খাবো না, এটা কোন ধরনের যোজক? বিরোধ যোজক অথবা সংকোচক অব্যয়। ঠিক আছে? তুমি কিন্তু না বলো না, তবু তোমার জন্য বসে আছি, তবু তুমি এলে না, তাহলে এটাও কি? বিরোধ যোজক। অথচ তোমার আশায় বসে আসি, অথচ তুমি অন্যর সাথে বসে আছো, তাই না? এগুলো হলো বলে বিরোধ যোজক অথবা সংকোচক অব্যয়। ছেলেটি অত্যন্ত মেধাবী কিন্তু চোর, এটা কি? বিরোধ যোজক। ছেলেটি নামাজ পড়ে অথচ মিথ্যা কথা বলে, হোক সে পজিটিভ বাক্য হোক সেটা নেগেটিভ বাক্য। যদি কোনো বাক্যের ভিতরে পরীক্ষা হলে কিন্তু, তবু, অথচ দেখেন, তাহলে সেটা হবে বিরোধ যোজক অথবা সংকোচক অব্যয়। বিকল্প যোজক বা বিয়োজক অব্যয় হলো অথবা কিংবা বা নতুবা, আর সাধারণ যোজক বা সংযোজক অব্যয় হলো ও এবং আর। এই 3টা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানান। যারা ক্লাস করেন বলেন হ্যাঁ, তাকে আসতে বললাম তবু এলো না। হ্যাঁ, এরকমই মেয়েরা ফাঁকি দেয়, তাই না? একদম ফাঁকি দেয়। তাই আজকে এই যে পদ প্রকরণ আমরা পড়লাম, এটা হলো পার্ট 1। আজকে পদ প্রকরণ কতটুকু শিখলাম? কারণ একদিনে যদি পদ প্রকরণ শেষ করে দেই তোমাদের, তাহলে কিছুই বুঝবা না। কারণ পদ প্রকরণটা ইংরেজির সাথে রিলেটেড, পার্টস অফ স্পিচ, অনেক কঠিন। আজকে আমরা নাউনের শ্রেণী বিভাগ শিখলাম, অ্যাডজেক্টিভের শ্রেণী বিভাগ শিখলাম, আর শুধু যোজকটুক শিখলাম, যোজক। ক্লিয়ার? ওকে, যারা শেষে জন ক্লাসটা দেখবেন আর এখন রেডি হন, আমাদের সোহেল স্যারের জমজমাট জিকে ক্লাস হবে। সবাই একটু জিকে ক্লাসের জন্য রেডি হন। হ্যাঁ, একটু পরেই সোহেল স্যার আসতেছে, এখনই কি হবে? জিকে ক্লাস হবে। মানে 3 থেকে 4 মিনিটের মধ্যে, 3-4 মিনিটের ভিতরে কি আমাদের জিকে ক্লাস হবে। ওকে, সবাই দেখতে পারে, এটা ফ্রি ক্লাস, সবাই দেখতে পারে জিকে ক্লাসটা, সবাই দেখতে পারবা। সবাইকে লিংক দিতে বলতেছি আমি এখনই। ওকে, সবাই ক্লাসটা করবে।